সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দ্য অ্যাক্মি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমি নুসরাত দিবা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, গত 25শে জুলাই ছিল বিশ্ব আইভিএফ দিবস। এই আইভিএফ, যা বন্ধাত্ম চিকিৎসায় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার ছিল, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমাদের সমাজে আইভিএফ নিয়ে রয়েছে নানান ধরনের ভ্রান্ত ধারণা এবং সামাজিক কিছু স্টিগমা। আজকের আলোচনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব আইভিএফ এর বাস্তবতা, সফলতা এবং সেই সাথে সচেতনতার প্রয়োজনীয়তা। আর এর প্রেক্ষিতে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আইভিএফ এর সফলতা এবং বাস্তবতা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশের একজন স্বনামধন্য গাইনোকোলজিস্ট এবং আইভিএফ স্পেশালিস্ট অধ্যাপক ডক্টর সুমাইয়া বারিসুমি, গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড ওয়ার্কিং অ্যাজ এ প্রফেসর গাইনি অ্যান্ড অপস অ্যাট ইউনাইটেড মেডিকেল কলেজ এবং সিনিয়র কনসালটেন্ট ইনফার্টিলিটি মেডিক সিগনেচার ক্লিনিক। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ দীপা তোমাকে। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ দিন সেলিব্রেট করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস যে আমাদের এই প্রোগ্রামটা অনেক নিঃসন্তান দম্পতিদের মনে অনেক আশার আলো জ্বালাবে। একেবারেই। প্রথমে আপনার কাছে জানতে চাইবো, যেহেতু বলছিলাম যে গত 25শে জুলাই ছিল বিশ্ব আইভিএফ দিবস, প্রতিটা দিবসে কিন্তু আমরা কিন্তু পালন করে থাকি যার যার মতো করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ। আপনার কাছে একটু জানতে চাইবো যে বিশ্ব আইভিএফ দিবসের তাৎপর্য কি? হ্যাঁ, প্রথম কথা হলো যে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং যে এই যে আইভিএফ ডে আমরা সেলিব্রেট করছি, তাহলে আমরা একটু যদি জানতে চাই যে প্রথম কোন আইভিএফ বেবি এই পৃথিবীতে এসেছিল, তাহলে সেই হিস্ট্রিটা কিন্তু খুব মজার। সেটা হচ্ছে যে লুইস জয় ব্রাউন, এবং উনি হচ্ছেন 1978-এ এই 25 জুলাই ইংল্যান্ডের ম্যানচেস্টারে জন্মগ্রহণ করেছেন, এবং উনি হচ্ছেন আমাদের প্রথম টেস্ট টিউব বেবি বা আইভিএফ বেবি। তো গল্পটা এরকম ছিল যে তার বাবা মা দুজনেই 9 বছর ধরে ইনফার্টিলিটি প্রবলেমে ভুগছিল, এবং মায়ের ছিল টিউবাল ব্লক। লুইস জয় ব্রাউনের মা টিউবাল ব্লকের কারণে কনসিভ করতে পারছিল না। সো এই যে এটা একটা হবে কি হবে না, ওই সময়ের জন্য কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, এবং এই চ্যালেঞ্জে দেখা গিয়েছে একজন গাইনোকোলজিস্ট, একজন এমব্রায়োলজিস্ট, একজন ফিজিওলজিস্ট, অনেকে মিলে কিন্তু ব্যাপারটা এগিয়ে এসেছে। আমরা যদি বলতে চাই যে প্রথম যে গাইনোকোলজিস্ট প্যাট্রিক স্টেপটো, উনি এটার ইনিশিয়েটিভ নিলেন, এবং ওনাকে সায়েন্টিস্ট রবার্ট এডওয়ার্ড হেল্প করলেন, এবং যিনি এমব্রায়োলজিস্ট হিসেবে কাজ করেছিলেন সেই নার্স, তার নাম জেন পুরডে। তা এরা সবাই মিলে চিন্তা করলো যে একটা ভালো এগ যদি আমি মার থেকে নিয়ে ওটাকে বাইরে একটা পেট্রি ডিশে ওটাকে ফার্টিলাইজ করে দেন ওই নিষিক্ত ডিম্বাণুকে আমরা বলছি সেটাকে আবার আমি যদি ইউট্রাসে দিয়ে দিই, এটা কি গ্রো করবে কি করবে না। তো অন দ্যাট টাইম দ্যাট ওয়াজ এ হিউজ চ্যালেঞ্জ, বাট এটা আল্লাহরই একটা অবদান যে এটা তারা সাকসেসফুলি করতে পেরেছিল, এবং তার ফলেই 1978-এ আমাদের এই ফার্স্ট আইভিএফ বেবির জন্ম হলো। এবং এটা কিন্তু শুধু ইংল্যান্ডের এই লুইস জয় ব্রাউনের জন্মটা শুধু ইংল্যান্ডে না, পুরো বিশ্বব্যাপী একটা আলোড়ন তুলে ফেললো। কারণ আমরা জানি যে পুরো বিশ্বে এরকম অনেক ইনফার্টাইল কাপল আছে যারা বিভিন্ন কারণে তারা হয়তো বা বুঝে ফেলে যে তারা হয়তো আর মা বাবা হতে পারবে না, কিন্তু এই পদ্ধতিতে দেখা যাচ্ছে যে এই সব বাবা মার মনে একটা নতুন করে আশার আলো জ্বাললো। এই তাৎপর্যটা এই যে এখানেই এই দিনটা সেলিব্রেট করার যে উদ্দেশ্য সেটা এখানেই, যে এই যে আমাদের নিঃসন্তান দম্পতিরা অনেক ধরনের সামাজিক একটা সংকোচতায় থাকছে, তারা বিভিন্ন রকম বুলির শিকার হচ্ছে, তাদের সামাজিক পারিবারিক অশান্তি হচ্ছে, এবং এই সন্তান না হওয়া একটা সেপারেশনেরও কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেখান থেকে কিন্তু তাহলে এই পদ্ধতির মাধ্যমে তারা সেই প্রবলেমগুলোকে ওভারকাম করে তারা একটি সাধারণ কনজুগাল লাইফ লিড করতে পারে। কাজেই এই সেলিব্রেশন অফ দিস আইভিএফ ডে অ্যাকচুয়ালি এটা শুধুমাত্র ওই কাপলের জন্য না, এটা হচ্ছে টোটাল ফ্যামিলি মেম্বার, সামাজিক ব্যবস্থা এবং সবার জন্য। এবং এখানে কিন্তু শুধু আজকাল আমরা গাইনোকোলজিস্ট, ইনফার্টিলিটি স্পেশালিস্টে এগিয়ে আসছি না, আমাদের সাথে এমব্রায়োলজিস্ট কাজ করছে, আমাদের সাথে জেনেটিক্স কাজ করছে, আমাদের সাথে অ্যান্ড্রোলজি ল্যাব কাজ করছে। সবার এই সমন্বয়তায়
এই আইভিএফ ডেগুলো অর্থাৎ কয়েকজনের একটা টিম মিলেই কিন্তু এই আইভিএফ ট্রিটমেন্টটা Exactly. করা হয়ে থাকে। যেটি বলছিলাম প্রথমে যে আইভিএফ নিয়ে কিন্তু মানুষের বিভিন্ন ধরনের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, সামাজিক কিছু স্টিগমা রয়েছে। আপনার কাছে একটু সহজভাবে জানতে চাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন যে আইভিএফ প্রসিডিউরটা আপনারা কিভাবে করে থাকেন বা আইভিএফ কি? খুব সুন্দর একটা প্রশ্ন করেছো দীপা। প্রথম কথা হলো এই যে তুমি বললে না যে আমাদের একটা সামাজিক যে ইয়েটা আছে এটা কেন, বিকজ আমাদের দেশে কিন্তু অনেকেরই ধারণা হয় যে বিশেষ করে পেরিফেরিতে যারা থাকে তারা ভাবে যে আইভিএফ করতে যাচ্ছে বোধহয় ওখানে আমার নিজস্ব স্পামটা দেয়া নেই, হয়তো বা এটা অন্য কারো স্পাম বা এগ দিয়ে করা হয়েছে, যেটা সম্পূর্ণরূপে আমাদের রিলিজিয়াসে সম্পূর্ণভাবে নিষিদ্ধ একটা জিনিস। কাজে এই যে একটা ভয় আতঙ্ক, এটার জন্যই কিন্তু আমরা সব সময় যখন আইভিএফ নিয়ে একটা পেশেন্টের আইভিএফ এর কাজ করতে হয় তখন কিন্তু প্রতিটা স্টেপে পেশেন্টকে বারবার আমরা দেখিয়ে নিই দিস ইজ ইয়োর এগ। যখন কালেক্ট করা হচ্ছে, আচ্ছা তুমি বলছিলে ছোট্ট করে একটু প্রসেসটা বলতে, এটাতে আমরা সাধারণত যেটা করি যে ফিমেল পার্টনারটা এবং মেল পার্টনার দুজনকে আমরা তাহলে প্রথমে একটা ইভালুয়েশন করে নিই। ইভালুয়েশনে মেলের সিমেন অ্যানালাইসিস ছাড়াও তার অন্যান্য কোনো সংক্রামক রোগ আছে কিনা সেটাও স্ক্রিন আউট করে নিচ্ছি, তার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা সেটাও স্ক্রিন আউট করে নিচ্ছি, এবং ফিমেল পার্টনারকেও তার এজ অনুযায়ী তার সব কিছু একটা থরো চেক আপ করে তাকে আগে রেডি করা হবে। আমরা একটা ফসল ফলালে বলি কি আগে মাঠটা রেডি করো তারপর ওখানে ফসল বোনো, ঠিক সেভাবে তাকে তৈরি করে তারপর তাকে আমরা কিছু স্টিমুলেশন দিই, এবং এই স্টিমুলেশনগুলো যে হরমোনাল বা ইনজেক্টেবল ফর্মে দিয়ে তার একটা না, আমাদের সাধারণত মেয়েদের মাসে মাসে একটা ভালো ম্যাচিউর এগ হয়, আমরা আইভিএফ পদ্ধতিতে সেই মেয়েটার অনেকগুলো ম্যাচিউর এগ তৈরি করি একটা সাইকেলে, এবং এই এগগুলো আমরা যখন ম্যাচিউর হবে রিলিজ হওয়ার মতো হয়ে যাবে ঠিক তখনই, ওটা রিলিজ হয়ে গেলে তো ওটা আমি আর ধরতে পারবো না, তো রিলিজ হওয়ার আগ মুহূর্তে এটা টাইমিংটা খুব ইম্পর্টেন্ট থাকে, সেই টাইমে আমরা ওভামগুলো পিক আপ করে আনি। এই ওভাম পিক আপের কথা এই জন্য বলছি যে একটা না অনেকগুলো ওভাম থাকছে, তাহলে এই ওভামগুলোর রিজার্ভেশনেরও একটা ব্যবস্থা থাকে, সেখানে একটা ফ্রিজিং পদ্ধতি থাকে, এবং অ্যাট দ্য সেম ডে আমরা হাজব্যান্ডের সিমেন্ট কালেক্ট করলাম, আবার সেম ডে নাও হতে পারে, এমনও অনেক সময় আছে হাজব্যান্ড বিদেশে চলে যাবে, হাজব্যান্ডের ক্যান্সারের জন্য কেমোথেরাপি লাগবে, সেক্ষেত্রে কিন্তু আগে থেকে ফ্রোজেন স্পামও থাকতে পারে। দেন এই স্পাম এবং ওভাম যেটা কালেক্ট করা হলো দুটো মিলে পেট্রি ডিশে এটাকে একটা ইনকিউবেটরের ভিতর রাখা হয়, এবং আমাদের এমব্রায়োলজিস্ট যিনি থাকেন উনি একেবারে প্রতি মানে আওয়ারলি এবং শেষে দেখা যাচ্ছে খুব স্ক্রুটিনিয়াসভাবে দেখেন যেটা একটার মধ্যে ঠিকমতো গেল কিনা। এবং এখানেও আরও একটা পদ্ধতি ব্যবহার করে আমরা যেটাকে ইক্সি বলি, যে অনেক সময় দেখা যাচ্ছে যে না শুক্রাণুর প্রবলেম আছে বা সেটা ঠিকমতো ফার্টিলাইজ করছে না, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ইক্সি একটা পদ্ধতি বলা হয় যেটার মাধ্যমে যে শুক্রাণুটাকে ধরে ডিম্বাণুর ভিতর প্রবেশ করে দেওয়া হয়। এগুলো করে তারপর ফার্টিলাইজেশনের একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে এটা কি ঠিকমতো ফার্টিলাইজ হলো, এটা কি একটা ভালো ম্যাচিউর এগ হলো যেটা আমরা ট্রান্সফার করতে পারবো, অথবা এটা ট্রান্সফার করলে এটার সাকসেসটা কেমন আসতে পারে। ঠিক সেই সময় আবার আমরা সেই মহিলাটাকে আসতে বলি এবং সেই ফার্টিলাইজড এগ অ্যান্ড ওভাম ওটা তার জরায়ুতে প্রতিস্থাপন করে দেওয়া হচ্ছে, এটাকে আমরা এমব্রায়ো ট্রান্সফার বলছি। এবং তারপর কিন্তু তাকে আমরা বিভিন্ন ধরনের হরমোনাল সাপোর্ট দিয়ে তার প্রেগনেন্সিটাকে ক্যারি করছি। এই হলো ছোট্ট করে যদি আমি বলি প্রসেসটা। তো এখানে দেখো যে প্রতিটা স্টেপে কিন্তু আমরা ফিমেল পার্টনার অ্যান্ড মেল পার্টনারকে আইডেন্টিফিকেশন পয়েন্টটা দেখাচ্ছি। তুমি বলছিলে না যে কেন ওরা এমন করছে, তো এটা কিন্তু যারা আসলে আইভিএফ করেছে তাদের এই যে বাইরে থেকে শুনে ভুল ধারণা, তারা যখন করতে আসছে তখন কিন্তু তাদের এই ভুল ধারণাটা অনেক কেটে যাচ্ছে। তবে হ্যাঁ, ডেফিনেটলি এই প্রসেসে তো শুধু স্বামী স্ত্রী আসবে, আমাদের সমাজে কি প্রবলেম, আমাদের সমাজে অনেকে থাকে ফ্যামিলিতে, সবাইকে তো নিশ্চয়ই আমরা ল্যাবে ঢুকাতে পারবো না, সবাইকে আমরা সেটা দেখাতে পারবো না। সো দে হ্যাভ টু কিপ ট্রাস্ট অন আস, তাহলেই দেখা যাচ্ছে ব্যাপারটা তারা নর্মালি অ্যাকসেপ্ট করে নিতে পারবে।
এই যে যেটি আমরা বলছিলাম যে সচেতনতার প্রয়োজনীয়তা, এই জায়গাটা আমার কাছে মনে হয় আপনি যেমনটি বলছিলেন যে শুধুমাত্র প্যারেন্টস নয়, পরিবারের সদস্য যারা রয়েছে এবং সামাজিকতাভাবেই সবাইকে সচেতন থাকতে হবে এই বিষয়ে। এখন একটু জানবো, বাংলাদেশে শুধুমাত্র নয়, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ইনফার্টিলিটির সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি যদি স্পেসিফিক্যালি আমাদের দেশের কথাই বলি, এখানে আসলে বন্ধ্যাত্বের হারটা এত বৃদ্ধি পাচ্ছে কেন? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছো যে এত ইনফার্টিলিটি স্পেশালিস্ট কেন হচ্ছে, কেন এত ইনফার্টিলিটির প্রবলেম নিয়ে আসছে। আগে তো আমরা বলতাম যে আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি, এখনো বেশি আছে, কিন্তু আবার যখন আমরা প্র্যাকটিসে বসছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কাপল আসতেছে যে তারা আসলে প্রেগনেন্সি কনসিভ করতে পারছে না। আমি যদি খুব বড় বড় হেডিংয়ে বলি, প্রথম কথা হলো যে তারা শুরুই করছে অনেক দেরি করে, তার প্ল্যান করছে দেরি করে, তারা ট্রাই করছে দেরি করে। এই এজ এখানে একটা খুবই ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, কারণ দেখা যাচ্ছে যে এডুকেশন, ক্যারিয়ার সব কিছু কমপ্লিট করে দে উইল স্টার্ট দেয়ার ফ্যামিলি লাইক অ্যাবভ 30, 35, ইভেন 40-তে এসেও আমাদেরকে অনেক সময় রোগীরা এসে বলছে, ম্যাডাম আসলে এতদিন এটা নিয়ে মানে ব্যস্ত ছিলাম, এখন মনে হলো আচ্ছা বয়স তো চলে যাচ্ছে, আমার প্রেগনেন্সি নেওয়া দরকার। সো এজ একটা মেন ফ্যাক্টর, আগে কিন্তু এটা ছিল না। এটা হচ্ছে প্রধান কারণ, কারণ এজ বাড়ার সাথে সাথে শুধু ফিমেল এগের যে সংখ্যা কমে যাচ্ছে বা প্রিম্যাচিউর মেনোপোজ হতে পারে, অথবা ফিমেলের অনেক রকম কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, তার ডায়াবেটিস হয়ে যেতে পারে, প্রেশার হতে পারে, তা না, মেলেরও কিন্তু স্পার্ম কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে এখানে এজ একটা প্রধান ফ্যাক্টর হলো। কেন তাহলে অন্যান্য ফ্যাক্টরগুলো এজকে এফেক্ট করছে? বিকজ দীপা, তুমি দেখবে আজকালকার লাইফস্টাইল, অনেক পেশেন্ট তোমার কাছে পাঠাতে হয় আমাকে, কেন? লাইফস্টাইল এবং ডায়েট, এই দুটোই কিন্তু তাদের ইনফার্টিলিটির রেটটাকে অনেক অংশে বাড়িয়ে দিচ্ছে। তাদের দেখা যাচ্ছে কোনো রকম এক্সারসাইজ থাকছে না, তারা অনেক প্রসেস ফুড খাচ্ছে, এবং আজকাল কিন্তু অনেক ফুড, যে ফুডগুলো কিন্তু আসলে টক্সিন হিসেবে ফিমেলে যেমন প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলার করতে পারছে, আবার মেলে গিয়েও কিন্তু স্পামের জেনেসিস হতে দিচ্ছে না, টক্সিসিটি করছে। তাহলে এই দুটো খুব মেন ফ্যাক্টর। আর আরেকটা তুমি বড়োভাবে যদি বলতে চাও যে আমাদের দেশে এটা এত কেন বাড়ছে, বিকজ অফ এনভায়রনমেন্টাল পলিউশন, ক্লাইমেট চেঞ্জ। এনভায়রনমেন্টাল পলিউশন যদি আমি ছোট্ট করে এক প্লাস্টিকের কথা বলি, কেন এত প্লাস্টিক নিয়ে আমরা কথা বলছি? এই সামান্য প্লাস্টিকে কিন্তু দেখা যাচ্ছে যে একটা ইনফার্টিলিটির কজ হতে পারে, অথচ আমরা অহরহ প্লাস্টিকের বোতলে পানি খাচ্ছি, প্লাস্টিকের ব্যাগ ইউজ করছি, মানে এটাকে তো আমরা বলতে পারি আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ। এবং এই প্লাস্টিকের জিনিস ছাড়া বোধহয় একটা দিন আমাদের পার হয় এমন হয় না। কিন্তু আসলে এই প্লাস্টিকটা যে কত ক্ষতিকর হতে পারে, সেটা যে কিভাবে আসলে আমাদের খাবার, আমাদের রাসায়নিক দ্রব্য সব কিছুর মধ্যে দিয়ে আমাদের বডিতে এন্ট্রি করে, সেটা কিভাবে আমাদের জেনেটিকটাকে চেঞ্জ করে পুরো বডির রিপ্রোডাক্টিভ ফাংশনটাকে চেঞ্জ করে দিচ্ছে, এটা কিন্তু জানাটা, সাধারণ মানুষের জানাটা খুব দরকার। কারণ আমি সাধারণ মানুষকে সচেতন করতে না পারলে প্লাস্টিকের ব্যবহার কিন্তু কমাতে পারবো না। খুবই চমৎকার বলেছেন। আমার কাছে মনে হয় এর থেকে বিস্তারিত আসলে আর কোনো কিছুই জানার নেই। একটু জানবো, যেমনটা আপনি বলছিলেন যে বন্ধ্যাত্বের জন্য শুধুমাত্র যে নারীদের বিভিন্ন ট্রিটমেন্ট করা হয়, টেস্ট করা হয়, তা কিন্তু না, এখানে কিন্তু ছেলেদেরও একটা ভূমিকা রয়েছে। কিন্তু অনেকেই কিন্তু মনে করে থাকেন বন্ধ্যাত্ব শুধুমাত্র নারীর সমস্যা। এই ধারণাটা আসলে কতটুকু সঠিক? এটা খুবই একটা মানে কি বলবো, আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। প্রচুর কাপল মানে মেয়েটা আসে একা, ম্যাডাম আমার এত বছর হয়ে গেল বাবু হচ্ছে না। কার সাথে এসেছো? হয় ফ্রেন্ড এসেছে সাথে, অথবা বোন এসেছে, অথবা মা এসেছে। তোমার হাজবেন্ড কোথায়? না ম্যাডাম ও আসতে চায় না, ও তো এখন আমার প্রতি খুব বিরক্ত, অনেক দিন ধরে চিকিৎসা করছি, কোনো রেজাল্ট হচ্ছে না। তো এই যে মেয়েটা কিন্তু খুব ফ্রাস্ট্রেটেড হয়ে আসতেছে। আবার এমনও কাপল পাচ্ছি যে তারা বিয়ের পর যখনই প্ল্যান করছে, তারা এতটাই সচেতন যে তারা প্রথমেই দুজন আসতেছে যে না ম্যাডাম আমরা প্ল্যান করছি, আমাদের কি কি টেস্ট করতে হবে, আমাদের কি কি জিনিস কারেকশন করতে হবে, এরকমও কিন্তু আসছে। কিন্তু আমরা তাহলে ইনফার্টিলিটির দিকে যদি আমরা ফোকাস করি, তাহলে এখানে একটা বাবু হচ্ছে না, এটা অবশ্যই শুধু মেয়েটার দোষ না বা প্রবলেম না, এখানে মেল ফিমেল দুটো ফ্যাক্টরি খুবই ওতপ্রোতভাবে জড়িত। তাহলে প্রথম কথা হলো যে এই দম্পতিকে একসাথে আসতে হবে, এবং একটা মেয়ে সে
কিন্তু শুধু খাবার দাবার না, সে কিন্তু ডিপ্রেশন থেকেও মরিয়ে যেতে পারে, তার ওজন বাড়তে পারে। ডিপ্রেশনের সাথে ওবেসিটি কিন্তু খুবই Related. একেবারে রিলেটেড। এটা তো আমার মনে হয় তুমিও অনেক ফেস করছো, যে অনেক পেশেন্ট পাঠাই তোমার কাছে যে ওর একটুখানি ডায়েট দিয়ে তুমি ওকে ঠিক করে দাও। কথা আমি বলতে দেখেছি গিয়ে আমার কাছে অনেক পেশেন্টই আপনি পাঠান যাদের হয়তো কোনো ইনফার্টিলিটি রিলেটেড কোনো প্রবলেম নেই, Exactly. শুধুমাত্র তিনি ওভারওয়েট বা ওবেসিটিতে ভুগছে। এবং সে খুবই ডিপ্রেশনে আছে, Exactly. খুবই ডিপ্রেশনে আছে। সে সোসাইটিতে ঠিক মতো কোনো প্রোগ্রামে যাচ্ছে না, তার হাজবেন্ড মনে হচ্ছে তাকে পছন্দ করছে না। এই কথাটা কেন বললাম? ওবেসিটি থেকে কিন্তু তার হরমোনাল একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। সেখান থেকে কিন্তু, যে আমরা আগে কি বলতাম পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, আজকাল কি বলছি পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান ডিজিজ। কেন? এখানেও কিন্তু অনেক কিছু আছে, আমরা একটু পরে বলবো। কিন্তু আমাদের দেশে এই মোটা হয়ে যাওয়ার কারণেও কিন্তু দেখা যাচ্ছে অনিয়মিত মাসিক, যেটা পলিসিস্টিকে আমরা আগে পেতাম, সেরকম কিন্তু ফিচার নিয়ে আসতেছে। এখানে ভালো এগ ফুটছে না, এগ না ফুটলে তার মাসিক হচ্ছে না, মাসিক না হলে ভালো এগ না থাকলে সে কনসিভ করতে পারছে না। কাজে এই যে পুরো প্রবলেমটা একটা মেয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তার সাথে তার হাজবেন্ড যদি না আসে, সেও যদি ব্যাপারগুলো সমানভাবে বুঝে না যায়, তাহলে কিন্তু তাকে মেন্টাল সাপোর্ট কে দিবে? মেন্টাল সাপোর্ট দেওয়ার দরকারটা কি? ডেফিনেটলি, বিকজ মেন্টাল স্ট্রেসের কারণে আমাদের মেয়েদের ব্রেন থেকে একটা হরমোন আসে, যে হরমোনটা কিন্তু তার প্রবলেমগুলোকে আরও বাড়িয়ে দেয় এবং তার বডিতে কর্টিসল লেভেল বেড়ে যায়। সেই কর্টিসল লেভেল বেড়ে যাওয়ার কারণে তার বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট বেড়ে যায় বডিতে, তার ডায়াবেটিসের প্রবণতা বেড়ে যায়, তার হাইপারটেনশনের প্রবণতা বেড়ে যায়। তাহলে একটা ছোট ইস্যু, যেটা আসলে আমরা একটু কথাবার্তা, একটু কাউন্সেলিং দিয়েই ম্যানেজ করতে পারতাম, ইট কুড বি কজ অফ সো মেনি প্যাথোলজি। আমরা কিন্তু বিভিন্ন জরিপে কিন্তু এটা দেখেছি যে শুধুমাত্র স্ট্রেসের কারণে একজন মা বা নারী যখন কনসিভ করেন, সেটাও কিন্তু মিসক্যারেজ হয়ে যায় অনেক সময় ওভার স্ট্রেসের জন্য। এবং একটা মজার গল্প বলি, তোমার মনে আছে কিনা, একটা কাপলকে পাঠিয়েছিলাম যে দুজনই খুব ওবেস ছিল। আচ্ছা, তোমার কাছে যাওয়ার পর আমার ফিমেল পেশেন্টটা ট্রিটমেন্ট নিয়েছে, 2 মাস পর যখন আসলো, আমি বললাম যে কি ব্যাপার, কি খবর? তো ফিমেল পার্টনারটা বলছে, ম্যাডাম আমার তো ওজন কমেনি, ম্যাডামের ট্রিটমেন্টে আমি তো আরও বেড়ে গিয়েছি। ব্যাপারটা আসলে তা না, শি প্রবাবলি ডিড নট ফলো ইয়োর রুলস। আচ্ছা। আর হাজব্যান্ডটা বলছে, ম্যাডাম কিছু মনে করেন না, আমিও কিন্তু ম্যাডামের ট্রিটমেন্ট নিয়েছি, আমার ওজন কমেছে, অ্যান্ড হি ওয়াজ ভেরি হ্যাপি। তো আমার খুব মজা লাগলো। আমি বললাম, আমি পাঠালাম আমার পেশেন্টকে, আপনি গিয়ে ওজন কমিয়ে আসলেন। আসলে যেটা হয়েছে, মেলেও কিন্তু ওজনটা একটা ফ্যাক্টর। আচ্ছা, কেন? অর্থাৎ হাজবেন্ড ওয়াইফ দুজনেরই কিন্তু একটা কাম্য ওজনে চলে আসা উচিত। এই বিষয়টা নিয়ে ম্যাম আরেকটু বিস্তারিত আলোচনা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন দ্য অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। ম্যাম, যেটি বলছিলাম যে আপনি বলছিলেন খুব চমৎকার করে যে ইনফার্টিলিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র একজন নারী বা মা শুধুমাত্র ওজন কমাবে না, সেই সাথে কিন্তু হাজবেন্ডের কাম্য ওজনটাও কিন্তু অনেক বেশি অনেক গুরুত্বপূর্ণ। কেন? একটা তাহলে মেলে কি কি প্রবলেম হতে পারে? কেন আমরা বলছি যে মেল ফিমেল দুজনে একসাথে আসবে? দীপা, আজকাল আমরা যদি একটা তোমাকে স্ট্যাটিস্টিক্স বলতে চাই, যে ইনফার্টিলিটি ট্রিটমেন্টে আমরা যখন মেল ফ্যাক্টরের সিমেন অ্যানালাইসিস করছি, আমাদের দেখা যাচ্ছে 50 to 60% ক্ষেত্রেই সিমেন কোয়ালিটি অ্যাবনর্মালিটি আসছে। এই যে 50 to 60% ইটস এ হিউজ, এম আই রাইট? এইটা যদি ইনিশিয়ালি আমি ডায়াগনোসিস না করি, তাহলে কিন্তু আসলে সাকসেসফুল ট্রিটমেন্ট হবে না। এবং তারা বিভিন্ন ইনফার্টিলিটি স্পেশালিস্টের দাঁড়ে দাঁড়ে ঘুরবে, বলবে ওই ম্যাডামের কাছে এতগুলো পরীক্ষা করলাম, চিকিৎসা নিলাম, কিছু হলো না। কিন্তু কারণটা কি? অনেক সময় দেখা যাচ্ছে একটা মেলের, আমি যদি বলি, প্রথমে বলছিলাম ওবেসিটির কথা, একটা মেল কিন্তু ওবেসিটি থেকে, সেখান থেকেও হরমোনাল প্রবলেম হয়ে তার সিমেন্ট কোয়ালিটি খারাপ হতে পারে। এবং খুব সিম্পল ওয়েতে যদি বলি, যে সেই পেশেন্টের কিন্তু ডায়াবেটিস হতে পারে, মেলের, তার হাইপারটেনশন হতে পারে। এই দুটো ডিজিজ একটা মেলে যখন হচ্ছে, তখন এক হচ্ছে এই ডিজিজের কারণে তার সিমেন্ট কোয়ালিটি খারাপ হতে পারে, আবার এই দুটো ডিজিজ কন্ট্রোল করতে সে যে মেডিসিনগুলো নিচ্ছে,
সেই মেডিসিনের প্রভাবেও কিন্তু তার সিমেন্ট কোয়ালিটি অ্যাবনর্মালিটি হতে পারে। তাহলে দুটো জিনিস তাকে ট্রিগার করলো। আরেকটা যেটা কি হয়েছে যে আমরা কি জানি যে একটা কাপলকে অবশ্যই টাইমড ইন্টারকোর্স করতে হবে, যে টাইমটা ফার্টাইল জোন, সেই ফার্টাইল জোনে যেন হাজব্যান্ড ওয়াইফ রেগুলার মেলামেশা করে। আমরা অনেক পেশেন্টকে দীপা ভালো মতো যখন ইন্ডিভিজুয়ালি অথবা একটু মানে ফ্রেন্ডলিভাবে প্রশ্ন করি যে আসলে আপনাদের সপ্তাহে কয়দিন মেলামেশা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই শোনা যায় যেটা যে না আসলে ম্যাডাম আমরা তো ওভাবে আসলে মেলামেশাই করতে পারছি না। এক হচ্ছে হয়তো তারা ওয়ার্ক লোডে বা ওয়ার্ক প্রেশারের কারণে টাইম ম্যানেজ করতে পারছে না, অথবা বলছে যে না আমার হাজব্যান্ডের লিবিডো কমে গেছে। এটার কিন্তু একটা মেইন ফ্যাক্টর হচ্ছে এই ওবেসিটি, সেটা মেলেই হোক আর ফিমেলেই হোক। কাজে এই প্রবলেমগুলো কিন্তু ওভারকাম করার জন্য ডায়েট, এক্সারসাইজ এবং অ্যাকচুয়াল তার বডি ওয়েটে বিএমআই আসাটা খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড হলো স্মোকিং। স্মোকিং তো বেশিরভাগই করছে। এই স্মোকিং কিন্তু খুবই ব্যাডলি ইম্প্যাক্ট করতে পারে সিমেন্ট কোয়ালিটিতে, যেটা কিন্তু চেষ্টা করলেই স্মোকিং হ্যাবিটটা সে কোয়াইট করতে পারে। আর কি অনেক ছেলেরা আছে আজকাল বিভিন্ন রিক্রেশনাল ড্রাগ ইউজ করে। আচ্ছা, এই রিক্রেশনাল মেডিসিনগুলোও কিন্তু তার সিমেন্ট কোয়ালিটি অ্যাবনর্মাল করতে পারে। অনেক পেশেন্ট আছে যে ছেলেরা আছে যারা বিভিন্ন আইটি রিলেটেড কাজ করছে, ব্যাংকে কাজ করছে বিভিন্ন, এবং অনেকক্ষণ তারা এরকম আইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টের সামনে থাকছে, তারা মোবাইল ফোন ইউজ করে, সেটা সবসময় তাদের পকেটে থাকে, তারা অনেকক্ষণ ধরে আইটির সেই ইয়েগুলো রেডিয়েশনের একটা ওয়ার্ম এনভায়রনমেন্টে তারা কাজ করছে। এক্স্যাক্টলি। এটাও কিন্তু দেখা যায়, ইভেন অনেককে শুনবে যে আমার হাজবেন্ড তো আজকে গিয়েছে 3 দিন পরে আসলো, ওই একইভাবে সে তার আন্ডারওয়্যার ইউজ করছে এবং ওটাই কিন্তু তাকে কি করছে, তার স্ক্রটামটা টোটালি বডি টেম্পারেচারে থাকছে এই 3 দিন ধরে। তাহলে কি হলো, আস্তে আস্তে কিন্তু স্পামগুলোর কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় এই পেশেন্টগুলোর সেমেন অ্যানালাইসিস করে দেখছি যে স্পাম কাউন্ট কম, আচ্ছা তারপর কি স্পাম মোটিলিটি কম, নর্মাল ফর্ম অফ স্পাম একটা পার্সেন্টেজ থাকে সেটা কম। তাহলে আমরা এই যে বলছি অলিগোস্পার্মিয়া, অ্যাস্থেনোস্পার্মিয়া, টেরাটোজোস্পার্মিয়া, মানে মোটি চেহারা আকৃতিটা চেঞ্জ হয়ে গিয়েছে, তাহলে খুব সিম্পলভাবে যদি চিন্তা করি যে এই যে ডেইলি একটা নর্মাল বাথিং বা নর্মাল একটা ফ্রেশ হয়ে থাকা, একটা ফ্রেশ ফুড খাওয়া, টাইমলি ঘুমানো, আজকাল বেশিরভাগই কিন্তু ঘুমাচ্ছে না, রাত জেগে থাকছে, এগুলোও কিন্তু হরমোনাল ইমব্যালেন্স করে তার সিমেনের স্পাম ফর্মেশনে, স্পার্মাটোজেনেসিস বলি আমরা, সেখানে হ্যাম্পার করতে পারে। এবং অনেক পেশেন্ট আছে আমার একেবারেই সে এক্সটার্নালি সুস্থ, তাকে যখন প্রথম সিমেন অ্যানালাইসিস অ্যাডভাইস করা হয় অনেক সময় কিন্তু সে রাজি হতে চায় না। না না ম্যাডাম, আই অ্যাম অ্যাবসোলুটলি ফাইন, আপনি আমার কোনো পরীক্ষা দিয়েন না, আপনি আমার ওয়াইফকে দেখেন, ওর পরীক্ষা দেন। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটু মোটিভেট করে তাকে যখন রাজি করানো যায় এবং সে যখন পরীক্ষা করে দেখে যে আসলেও তার প্রবলেম আছে, সে নিজেও অবাক হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু আপসেট হওয়ার কিছু নাই, বরং এটা কি হলো, ভালো হলো। সে জানতে পারলো, হ্যাঁ ইনিশিয়ালি সে জানতে পারলো যে তার সিমেন্ট কোয়ালিটির এই প্রবলেমগুলো আছে, সো দ্যাট কি সে তার লাইফস্টাইল মডিফিকেশন, তার সিগারেট হ্যাবিট চেঞ্জ করা, তার বডি ওয়েট কমানো, তার প্রেশার ডায়াবেটিস আছে কিনা সেটা থাকলে সেটাকে কন্ট্রোল করা, সব কিছু কিন্তু সে একটা ইয়েতে চলে আসলো। এবং আমরা কিছু সিম্পল মেডিকেশন দিই সেই হাজব্যান্ডগুলোকে, সেই মেডিকেশন দিয়ে কিন্তু 2 মাস পর রিপিট করলেই দেখা যায় 2 থেকে 4 মাসের মধ্যে আবার সিমেন্ট কোয়ালিটিটা নর্মাল হয়ে গেছে। কিন্তু ইফ ইউ ডোন্ট ডিটেক্ট অ্যাট দ্য ফার্স্ট টাইম, এটা কিন্তু তুমি অনেক সময় দেখা যায় যে শুধু মেয়েটাকে নিয়ে আমরা বছরের পর বছর পরীক্ষা করে যাচ্ছি, চিকিৎসা দিয়ে যাচ্ছি, সিমেন্ট কোয়ালিটি আর চেক করা হলো না। কিন্তু একটা সিমেন্টের কিন্তু 3 মাস পরেই কোয়ালিটিটা চেঞ্জ হয়ে যেতে পারে। আরও একটা মজার কথা বলি দীপা, অনেক পেশেন্ট আছে সেকেন্ডারি সাবফার্টিলিটি নিয়ে আসে। সেকেন্ডারি সাবফার্টিলিটি মানে অলরেডি একটা বেবি আছে, 6 বছর 7 বছর 8 বছর বয়স, সেকেন্ড টাইম আসছে, বলছে না ম্যাডাম হচ্ছে না, অনেক দিন ট্রাই করছি। তখনও কিন্তু শুধু ফিমেলের পরীক্ষা করছে, না না ম্যাডাম আমার তো একটা বাবু আছে, বিকজ শি ইজ সার্টিফাইড দ্যাট হি কুড বি এ ফাদার। বাট এইটা কখনোই ভাবছেন, তখন আমি আবার বলি যে শি অলসো সার্টিফাইড শি কুড বি আ মাদার বিকজ ইউ হ্যাভ এ কিড, রাইট? তাহলে কি অবশ্যই এমনও হতে পারে, ঠিক উনি যেমন ভাবছে যে না ওয়াইফেরই প্রবলেম, আবার এমনও হতে পারে যে তারও কিছু প্রবলেম আছে।
কাজে ইভেন এই সেকেন্ডারি সাবফার্টিলিটি মানে একটা বাবু হওয়ার পর আবার বাবু হচ্ছে না, সেই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই স্বামী স্ত্রী দুজনেরই পরীক্ষাটা করে দেখে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি একেবারেই সামারিটা করি যে আইভিএফ ট্রিটমেন্টের পূর্বে অবশ্যই স্বামী স্ত্রী দুজনেরই সমানভাবে ট্রিটমেন্টের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকতে হবে। এখন আমরা একটু জানবো যে কোন একটা কাপল হয়তো স্বাভাবিকভাবে তারা চেষ্টা করছে কিন্তু তারা কনসিভ করতে পারছে না, কতদিন স্বাভাবিকভাবে মেলামেশা করার পরেও যদি দেখা যায় বেবি হচ্ছে না, তখন আপনারা আইভিএফ এর ডিসিশনটা দিয়ে থাকেন? এইটা খুবই গুরুত্বপূর্ণ এজন্য যে আমরা যখন একটা কাপল দেখছি আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজ করতে হচ্ছে। আমরা এই যে বইয়ের ভাষায় অনেক কিছু পড়ে আসছি, একইভাবে কিন্তু সব থিওরি আমি সব কাপলের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। যেমন আমি যদি বলি ইন্ডিকেশন অফ আইভিএফ, ওখানে তো অনেক মেল ফ্যাক্টর আছে, ফিমেল ফ্যাক্টর আছে। আমি ছোট্ট করে তোমাকে একটা পয়েন্ট বলি। ফিমেলে টিউব ব্লক, ল্যাপ্রোস্কোপি করলাম, করেও দেখলাম কোনোভাবেই হিস্ট্রোস্কোপি ল্যাপ্রোস্কোপি করেও টিউব খোলা যাচ্ছে না, সামহাও টিউবটা টোটালি ব্লক, এবং ওই টিউব কোনোভাবে খোলাও যাচ্ছে না। তাহলে কি সেই পেশেন্টের অবশ্যই আইভিএফ অপশন ছাড়া কোনো অপশন থাকছে না, যেটা লুইস জয় ব্রাউনের মামের ক্ষেত্রে হয়েছে, রাইট? আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে অলিগোস্পার্মিয়া বলি আমরা। যদি সিমেন অ্যানালাইসিসে স্পাম কাউন্টটা 10 মিলিয়নের নিচে চলে আসে অথবা তার চেয়েও নিচে আসে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই পেশেন্টের ক্ষেত্রে আছে কিছু প্রসেস, কিন্তু সেগুলোর থেকে আইভিএফে যাওয়াটাই বেটার হচ্ছে। কেন? ওখান থেকে ভালো স্পাম দিয়ে একটা বেবি আনাটা একমাত্র আইভিএফই পসিবল। কেন? ওই যে আমি ইক্সি একটা টার্ম বলেছিলাম তোমাকে, ইক্সিতে যেটা করা হয় যে একটা ভালো ম্যাচিউর স্পামকে ধরে ওভামের মধ্যে দিয়ে দেওয়া হয়। এই প্রসেসটা কিন্তু আইভিএফেরই একটা পার্ট। এক্ষেত্রে দেখো তাহলে যে আমার কাছে একটা কাপল আসলো 25 বছর বয়সে, তাদের বিয়ে হয়েছে 2 বছর, তারা প্রথম থেকে ট্রাই করছে কিন্তু তারা আসলে ঠিকমতো টাইমলি ইন্টারকোর্স করেনি, যেটাকে আমরা ফার্টাইল জোন ইন্টারকোর্স বলি, অথবা মেয়েটার কিছুটা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম আছে, অথবা ছেলেটার সিমেন কোয়ালিটিতে কিছুটা অ্যাবনর্মালিটি আছে। এবং এই যে আমরা ওভুলেশন ইন্ডাকশন একটা দিই, এই ওভুলেশন ইন্ডাকশন কিন্তু দিলেই শুধু হচ্ছে না, এটা দেওয়ার পর অবশ্যই মনিটরিং করতে হবে যে তাকে কতটুকু ওভুলেশন ইন্ডাকশন দেওয়া হয়েছে এবং সেই ওভুলেশন ইন্ডাকশন মেডিসিনে তার ওভামের সাইজটা আসলে ভালো এসেছিল কিনা। অনেক রোগী এসে বলে, দীপা না ম্যাডাম আমি তো এই ওষুধ আমার গ্রামের ফার্মেসি থেকে 6 মাস কেন 1 বছর ধরে খাচ্ছি, মুড়ির মতো সে প্রতি মাসে ওটা খেয়ে গিয়েছে, কিন্তু ওভাবে সে কিন্তু অলরেডি খেয়ে ফেলেছে, কিন্তু সে ভাবছে যে আমি তো চিকিৎসা নিয়েছি, কিন্তু এই ওভুলেশন ইন্ডাকশন মেডিসিনের ডোজটা অনেক কিন্তু চেঞ্জ করতে হয়। আমরা 11 থেকে 12তম দিনে একটা ফলিকুলোমেট্রি করি, সেখানে দেখি যে কীরকম এই ডোজে কতটুকু এগ আসলো, আচ্ছা না এটা হলো না, তাহলে নেক্সট সাইকেলে আবার ডোজ বাড়ায়। আবার এমনও হয় অনেক সময় শুধু মেডিকেশনে, ওরাল মেডিকেশনে হচ্ছে না, ভালো এগ আসছে না, সেই ক্ষেত্রে আমাকে আবার তাকে কিছু ইনজেক্টেবল হরমোনাল দিতে হচ্ছে ভালো এগ আসার জন্য। এবং এই যে ওর ঠিকমতো এগ আসলো কি আসলো না ওভুলেশন ইন্ডাকশনে, সেটা মনিটর না করে ধুম করে কিন্তু আইভিএফে যাওয়াটা ঠিক না, কারণ শি ইজ এ ভেরি ইয়াং কেস। ওকে, তাকে অবশ্যই প্রপার ইভ্যালুয়েশন করে আগাতে হবে। এখন আমি আসি যে না কাপলটা আসলেই তাদের 35-40 এজের মধ্যে, এবং দেখা গেল যে মহিলাটার ওবেসিটি আছে, সাথে পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম আছে, এবং সে খুবই ডিপ্রেসড, খুবই স্ট্রেসফুল লাইফ লিড করছে, এবং তাদের এই কয়টাল হ্যাবিটও আসলে দেখা যাচ্ছে যে তারা টাইম ইন্টারকোর্স করার টাইমই পায় না। দুজনেই ক্যারিয়ারে অনেক হাই প্রফেশনে আছে, তারা হয়তো মাসের মধ্যে একসাথে থাকারও টাইম পায় না, এরকম একটা অবস্থা। সেক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে আগে প্রথমে ইভ্যালুয়েশন করি, মেল ফিমেল দুজনকে ইভ্যালুয়েশন করলাম। এই ইভ্যালুয়েশনে আমরা এএমএইচ একটা হরমোন আছে, এই এএমএইচ হরমোনটা আমরা যতটা না ভালো বলতে পারি তার চেয়ে ভালো আমাদেরকে পেশেন্ট এসে বলে। ইভেন এমনও হয় পেশেন্ট এসে ঢুকে বসে বলবে, ম্যাডাম আমাকে এখন বলেন আমি কি করব, আমার তো এএমএইচ লেভেল অনেক কমে গেছে। তখন ওকে আমি আবার একটু মজা করে মাঝে মাঝে বলি, আচ্ছা এএমএইচটা কীভাবে এটা কমে গেল, তাহলে এখন কি হবে? দেখি গুগলস এবং এআই দেখে অনেক কিছু সে স্টাডি করে এসেছে,
কিন্তু আসলে এই যে অনেক লো এমএজেও কিন্তু ওভুলেশন ইন্ডাকশন দিয়ে প্রেগনেন্সি হচ্ছে, কিন্তু ও যে মাথার মধ্যে থটটা নিয়ে এসেছে না আমার এমএজ কমেছে তার মানে আমার নর্মালি প্রেগনেন্সি হবে না, ব্যাপারটা কিন্তু আসলে তা না। তার পাশাপাশি নিশ্চয়ই আরও অনেকগুলো ফ্যাক্টরস রয়েছে যেগুলো আপনারা ইভালুয়েট করে থাকেন, সেগুলো আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব, কেননা আরও একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন দ্য অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। ম্যাম, আপনি বলছিলেন যে কিছু কিছু বিষয় আরও আপনারা ইভালুয়েট করে থাকেন, সেটা যদি একটু বলতেন আমাদেরকে। হ্যাঁ, তুমি তাহলে দেখো যে তুমি বলছিলে যে ম্যাডাম তাহলে কখন আপনি আইভিএফ এর ডিসিশন দিবেন বা পেশেন্টও আইভিএফ এর ডিসিশন নিবে, সেই ক্ষেত্রে কিন্তু এজটা যেহেতু একটা ফ্যাক্টর, সেইটা আমাদেরকে অবশ্যই কনসিডার করতে হবে। এবং যত ইয়াং এজে আইভিএফ করা যায় তত সাকসেস রেটটা বেশি থাকছে। তাহলে আমার আর কি কি দেখতে হবে, ওইটাও কিন্তু আবার চিন্তা করতে হবে। চলে গেলাম আইভিএফ এ, দেখা গেল যে না আইভিএফ ফেইলিয়ার। আইভিএফ ফেইলিয়ার হয়ে গেলে কিন্তু পেশেন্ট আরও বেশি ডিমোরালাইজ হয়ে যায়। তাহলে একটা সাকসেসফুল আইভিএফ এর আউটকামের জন্য আমাকে কিন্তু পেশেন্টটাকে তৈরি করে নিতে হবে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি বোথ, এবং নট অনলি দ্য ফিমেল পার্টনার, মেল পার্টনারকেও। কারণ একটা আইভিএফে কিন্তু অনেকগুলো মেডিসিন তার বডিতে যাবে, সেটার একটা প্রভাব আছে। তাকে অনেকবার মনিটরিংয়ের জন্য আসতে হবে, তার ওভাম পিক আপ হবে, তার এমব্রায়ো ট্রান্সফার হবে, কতগুলো প্রসিডিউরের মধ্যে সে যাবে। এই জিনিসগুলো কিন্তু একটা আইভিএফ যে করছে তার জন্য কিন্তু বিশাল একটা, মানে শুধু ফিনান্সিয়াল না, মেন্টাল একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, দুটোই একটা খুব স্ট্রেস কাজ করছে। তাহলে এটাও আমাকে দেখতে হবে যে আর দ্য কাপল রেডি টু টেক দ্যাট মাচ স্ট্রেস রিগার্ডিং দ্য ফিনান্সিয়াল অ্যান্ড মেন্টাল, তারপর ডিসিশন নিয়ে আগাতে হবে। আদারওয়াইজ অনেক সময় কিন্তু যেটা হয়, এই যে ডক্টর পেশেন্ট ব্লেমিং গেম, এটা তো চলতেই থাকে সবখানে। তো সেখানে কিন্তু পেশেন্ট ডক্টর রিলেশনশিপে এই আন্ডারস্ট্যান্ডিংটা খুবই দরকার। আমি অনেক সময় দেখেছি যে যখন পেশেন্ট ডক্টরের প্রতি তার সেই ফেইথটা নিয়ে আগায়, কেন জানি সাকসেসটাও খুব ভালো পাওয়া যায়। কিন্তু পেশেন্টের যদি আমার তাকে কাউন্সেলিং, মোটিভেশন এবং তার যে তার ঠিকমতো যে হ্যাঁ না ঠিক আছে আমি এই প্রসেসে যাচ্ছি, ইনশাল্লাহ আমার একটা ভালো কিছু হবে। এবং এটা শুধুমাত্র ইনফার্টিলিটি ট্রিটমেন্টের ক্ষেত্রেই নয়, আমরা যে কোনো ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রেই কিন্তু আমরা শুনে থাকি যে ডক্টর পেশেন্টের যে রিলেশনটা সেটা খুব চমৎকার থাকতে পারে। পজিটিভিটি নিয়ে যদি ট্রিটমেন্ট শুরু করা যায় সেটার ফিডব্যাক অনেক ভালো পাওয়া যায়। একটু এখন জানবো যে আপনি বলছিলেন যে সফলতার হার নির্ভর করে কিছু কিছু বিষয়ের উপরে, কোন কোন বিষয়? হ্যাঁ, ভেরি গুড। এই কোয়েশ্চেনটা কেন জানা দরকার, যে আমাদের দেশে কিন্তু আমাদের যদি এভাবে বলো যে আমাদের দেশে ম্যাডাম পার্সেন্ট কত আইভিএফ এ সাকসেস রেট কত, ব্যাপারটা কিন্তু কি হয় জানো, আমাদের যতগুলো সেন্টার আছে, তাহলে কোন সেন্টারে কোন পেশেন্টগুলো আসছে সেই পেশেন্টের প্রোফাইলগুলো না অ্যানালাইসিস করে অ্যাজ এ হোল একটা আমি বলতে পারবো না। কারণ আমাদের যখন আইভিএফ সেন্টারগুলোতে পেশেন্টরা আসে, পেশেন্টরা কিন্তু অলরেডি অনেকগুলো ট্রিটমেন্ট নিয়ে অনেক জায়গা ঘুরে তারপর তারা লাস্ট রিসোর্ট হিসেবে আইভিএফের অপশনে আসতেছে। এখন এই আইভিএফের সাকসেস রেটটা ডিপেন্ড করছে প্রথমত হচ্ছে মেল যে ফ্যাক্টর আছে সেটা আসলে কতটা মারাত্মক। আচ্ছা, যেমন তুমি বলছিলে যে আমরা যেহেতু আইভিএফ নিয়ে কথা বলছি, তাহলে বলি যে আইভিএফে তো ফেইলিওর রেটটাই বেশি হচ্ছে, সাকসেস রেট কম হচ্ছে। তাহলে ফেইলিওর রেটটা কোথায় কোথায় কোন প্রবলেমের জন্য হচ্ছে সেটা কিন্তু আমরা ডিটেক্ট করার জন্য এখন আমরাও নিজেদেরকে আরও বেশি লার্নড আপ করছি। এবং দেখা যাচ্ছে যে আসলে এই যে আমি বলছিলাম যে একটা এগ এবং একটা স্পাম বাইরে মিলিত করে একটা প্যাট্রি ডিশে ওটাকে নার্চার করে ওটাকে ইনকিউবেট করে দেন ওই ফার্টিলাইজড ওভামটা ফিমেল পার্টনারের ভিতর দেওয়া হলো। বাট ডু ইউ নো দ্যাট ফার্টিলাইজড ওভাম ইজ অ্যাবসলিউটলি কারেক্ট জেনেটিক্যালি? এই জেনেটিক ডায়াগনোসিসটা আজকাল কিন্তু আমরা
অনেক জোর দিচ্ছি, কারণ আইভিএফে সাকসেস রেট আমি যেমন বলছিলাম যে ফিমেল পার্টনার যত ইয়াং এজ হবে 30-র কাছাকাছি, তার কোনো রকম বিএমআই ঠিক থাকবে, তার ইউটেরাসে কোনো অ্যানোমালি থাকবে না, যেমন অ্যাডিনোমায়োসিস, ফাইব্রয়েড, অথবা তার ডায়াবেটিস প্রেশার থাকবে না, মোটামুটি সে একটা হেলদি ফিমেল থাকবে, কারণ সে ক্যারি করবে বেবিটা। তাহলে একটা বেবি যখন তার ওম্বে ডেভেলপ করবে, তাহলে তার ব্লাড সাপ্লাই ইউটেরাসে, তার হরমোনাল চেঞ্জ, তার অন্যান্য বডির লিভার ফাংশন, সব কিছুর ফাংশন ইজ অ্যাক্টিভ, এটা খুবই গুরুত্বপূর্ণ। অথচ করেছে কিন্তু হয়তো ওর জন্য না, করেছে তার মেল ফ্যাক্টর প্রবলেমের জন্য। তার হাজবেন্ড হয়তো অ্যাজোস্পার্মিক, তার টেস্টিস থেকে কোনো মতে আমরা ভালো স্পাম পেয়ে সেটাকে দিয়ে তার আইভিএফ করেছি, অথবা অলিগোস্পার্মিক, অথবা টেরাটোজোস্পার্মিক। কিন্তু এই যে স্পাম আর ওভামটা মিলিত হওয়ার পর যেটা হলো, সেখানে কোনো জেনেটিক প্রবলেম আছে কিনা সেটা ডায়াগনোসিস করার জন্যও কিন্তু আমরা পিজিটিএ বলি, সেটাও কিন্তু এখন আমাদের দেশে অ্যাভেলেবেল হয়ে গেছে। তার মানে তো আমরা বলতে পারি যে সফলতার হারটা আসলে একটা বিষয়ের উপর কখনোই ডিপেন্ড করবে না। আরেকটা প্রশ্ন করতে চাই যে অনেকে মনে করে থাকেন যে ইনফার্টিলিটি মানেই আমার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে আইভিএফ, আসলে কি তাই? আসলেও ব্যাপারটা তাই না, আসলেও তাই না। ইভেন আমি মনে করি আমাদের দেশে যারা ইনফার্টিলিটি স্পেশালিস্ট আছে, এই যে আমরা নিজেরাই জানি যে সাকসেস রেটটা এতটা ভালো হয় না, যার জন্য কিন্তু এই আইভিএফে যাওয়ার আগে আমরা আরও অনেকগুলো স্টেপ চাই। একটা হচ্ছে, প্রথম কথা হলো যে বলছিলাম যে ওভুলেশন ইন্ডাকশন ঠিক কারেক্ট ডোজে দেওয়া হয়েছে কিনা, ওর আসলে ওভুলেশন হয় কি হয় না, ওভুলেশন না হলে সেটাও কিন্তু হওয়ানোর ব্যবস্থা আছে। আচ্ছা গেল, তারপর দেখা গেল যে না, ভালো করে হিস্ট্রি নিয়ে তার হয়তো এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিওসিস একটা ডিজিজ যেটাতে পেশেন্টের খুব লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকে, এবং সেই পেইন শুধু মাসিকের টিনেজার যারা রয়েছে, ইনফ্যাক্ট অ্যাডাল্ট ফিমেল যারা, তাদের মধ্যেও কিন্তু এটা অনেক বেশি। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু এমনও হতে পারে মেয়েটা আসলে ঠিকমতো ইন্টারকোর্সই করতে পারছে না। তাহলে তুমি যদি টাইমলি ইন্টারকোর্স না করতে পারো, তাহলে তো তোমার ভালো এগ আসলেও সেটা ফার্টিলাইজ হচ্ছে না। তো আগে এই জিনিসগুলো কারেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় আইওআই একটা অপশন আছে, ইন্ট্রা ইউটেরাইন ইনসামিনেশন, সেটার একটা অপশন নেই। সেটা কেমন? আমার কাছে অনেক কাপল আসে, বলে যে ম্যাডাম আইভিএফ করব না, আমার বাড়ি থেকে বলে দিয়েছে না, বাবা মার নিষেধ, টেস্ট টিউব বেবি নেওয়া যাবে না। কারণ এখনও আমাদের সমাজে টেস্ট টিউব বেবি সম্বন্ধে অনেক নেগেটিভ আইডিয়া আছে। তাহলে সেটা বাদে অন্য আর কি করা যায়? তখন কিন্তু আমরা অনেক সময় যদি দেখি যে না, আসলে তার কাউন্ট কম, তার মোটিলিটি কম, সেই ক্ষেত্রে দেখা যায় মেল যে সিমেন, সেটাকে আমরা প্রসেস করে খুব ভালো ভালো স্পাম, যেগুলো মোটাইল স্পাম, সেগুলোকে মেয়েটাকে ডিম ভালো করে ফুটিয়ে যেই টাইমে ডিমটা রিলিজ হবে, ঠিক সেই টাইমে আমরা ওয়াইফের জরায়ুর ভিতর হাজব্যান্ডের সেই স্পামটা, সেই প্রসেস স্পামটা, যেটাতে ভালো ভালো স্পাম আছে, সেটাকে ইন্ট্রোডিউস করে দিই ঠিক জরায়ুর উপরের দিকে। কেন? এতে করে যেন তার কিছুটা হলেও ফার্টিলাইজেশনের হারটা বাড়ে। তো এরকম সরাসরি ইভেন এই যে অনেক পেশেন্ট আসে যে হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি করেছি, ম্যাডাম একটা এক্সরে করেছি, বলেছে আমার 2টা টিউবই ব্লক এবং আমাকে আইভিএফ করতে হবে। হিস্টেরোসালপিঙ্গোগ্রাফিতে ব্লক থাকা এমন অনেক হাজার হাজার পেশেন্ট ল্যাপ্রোস্কোপি করে টিউব খুলে দেওয়া যায়। তাহলে টিউবটা ওপেন হলে কিন্তু অ্যাটলিস্ট ইউ ক্যান ট্রাই, এবং এই ট্রাই কিন্তু দেখা যাচ্ছে যে ঠিকই কনসিভ হয়ে যায়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়ে যায়, এবং দুটোও না, আসলে তো এক পাশেই ফার্টিলাইজেশন হবে, কাজে কোনো মতো যদি একটাও টিউব খোলা যায়, সেক্ষেত্রেও কিন্তু 50% চান্স থাকে তার আইভিএফ ছাড়াও নর্মাল মেডিকেশনের মাধ্যমে প্রেগনেন্সি আনার। কাজে আমরা চাই যে এই অনুষ্ঠানের মাধ্যমে, যদিও এটা আইভিএফ ডে উপলক্ষে সেলিব্রেশন ডে হিসেবে আমরা প্রোগ্রামটা করছি, কিন্তু আমরা আমাদের দেশের জনগণ, এখানে কিন্তু শুধু ফিনান্সিয়াল ইস্যু না, তাদের রিলিজিয়াস ইস্যু থাকে, তাদের মধ্যে অনেক ধরনের মিসকনসেপশন কাজ করে, তাদেরকে তাদের ফ্যামিলি, সোসাইটি, ইভেন দীপা, অনেক আইভিএফ পেশেন্ট আছে যারা বারবার বলতে থাকে ম্যাডাম ইট শুড বি কিপ, আচ্ছা, ইউ শুড নট ডিসক্লোজ। এই বিষয়টাই আমার কাছে মনে হয় আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে জানা উচিত। তবে আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি।
দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন দ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে এখন টিভি নির্মিত আয়োজন আরোগ্য নিকেতন। ম্যাম, আপনি বলছিলেন যে অনেক সময় বিভিন্ন ধরনের মিসকনসেপশন কাজ করে থাকে, সেটা একটু জানতে চাই। কেননা আমাদের সমাজের এই ভুল ধারণাগুলো যদি আমরা ভাঙতে পারি, আমার কাছে মনে হয় অনেক নারী, আমি নারীদেরকে উদ্দেশ্য করে বলবো যে নারীদের জন্য কিন্তু এই যে সোশ্যাল স্টিগমা যেটাকে আমরা বলি, সেখান থেকে তারা অনেকটাই মুক্ত থাকতে পারবে। একটু জানবো যে কি কি ধরনের মিসকনসেপশন রয়েছে। সেটাই, এই যে বলছিলাম না যে আমরা আসলে আইভিএফ করছে, অনেক পেশেন্ট আছে তারা আমাদেরকে বলছে ম্যাডাম এটা একটু কনফিডেন্সিয়াল রাখতে হবে, কেন আমার ফ্যামিলি জানে না বা মানতে চাচ্ছে না। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে আসলে যে এটা একটা একেবারে সায়েন্সেরই একটা পার্ট, এবং এটা এই আমাদের রিপ্রোডাক্টিভ মেডিসিনে এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, যেটা আমরা ওভারকাম করে এই ইনফার্টাইল বা নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর জন্য ব্যবহার করছি। এই জিনিসটা কিন্তু কাপলের সাথে সাথে, কাপল তো জানবেই বুঝবেই, সাথে সাথে তার পুরো পরিবার সমাজ তাদেরকেও জানতে হবে। আদারওয়াইজ অনেক সময় তারা দেখা যাচ্ছে আইভিএফ, ওর তো আইভিএফ প্রেগনেন্সি, তারা অনেক সময় এমনভাবে টোনটা নেয়, দেখা যায় যে ওয়াইফটার মনে খারাপ লাগে। আবার অনেক সময় বলে যে না এটা ঠিক আছে কি না, আইভিএফ বেবি তো এই সমস্যা হয়। রোগীরা আমাদেরকে এসে বলে ম্যাডাম আমার আইভিএফ বেবির নাকি, আমার বাচ্চার নাকি এটা হবে সেটা হবে। এখন বেবি কেমন হবে সেটা কিন্তু আসলে মায়ের ফিজিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। মায়ের ডায়াবেটিস হলো, মায়ের হাই প্রেশার হলো, তাহলে সেটা কিন্তু বাচ্চাকে ইম্প্যাক্ট করতে পারে। কিন্তু আইভিএফ এর কারণেই যে হবে ব্যাপারটা কিন্তু তা না। আর আমরা যেটা বলছিলাম যে আইভিএফ প্রেগনেন্সিতে যদি কোনো জেনেটিক্যালি অ্যাবনর্মাল বেবি ট্রান্সপ্লান্ট হয়েও যায়, কেন সেটা তো নর্মাল প্রেগনেন্সিতেও হতে পারে। কেন আমাদের কত নর্মাল প্রেগনেন্সি আসছে না, যে তাদের বিভিন্ন জন্মগত ত্রুটি হচ্ছে, অথবা বাবুটা হওয়ার পর দেখা গেল বেবি ইজ এ স্পেশাল চাইল্ড, রাইট? তো সেই ক্ষেত্রে একটা দম্পতির জন্য যদি আইভিএফ বা টেস্ট টিউব বেবি একটা আশার আলো নিয়ে আসে, এবং সেখানে যদি পরিবার সমাজ সবার একটা খুব গুড সাপোর্ট থাকে সেই কাপলের প্রতি, তাহলে কিন্তু তাদের জন্য এই মানে মাধ্যমে, এই পদ্ধতিতে তাদের এই পরিবারটাকে সম্পূর্ণ করার যে প্রয়াসটা, সেটা কিন্তু আরো হাসি খুশিভাবে এবং নিশ্চিন্তভাবে তারা জিনিসটা এনজয় করতে অর্থাৎ পারে। ট্রিটমেন্টের পাশাপাশি পরিবারের এবং আপনি বলছিলেন যে সমাজের প্রত্যেকটা মানুষের সাপোর্ট কিন্তু অনেক বেশি অনেক দরকার। দরকার। এক্ষেত্রে মায়ের মানসিক সুস্থতা অনেকটাই বজায় থাকবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে ছোট্ট করে জানতে চাইবো যে বর্তমানে বাংলাদেশে আইভিএফ প্রযুক্তিতে নতুন কিছু আসলে যুক্ত হয়েছে কিনা। হ্যাঁ, এই যে আমি বলছিলাম যে আমাদের যেটা মেন টেনশন ছিল যে এই জেনেটিক প্রবলেমটা, কারণ আমরা আইভিএফ এর মাধ্যমে অনেক সময় হয়তো অ্যাবনর্মালি একটা বেবি ট্রান্সপ্লান্ট করে দিলাম, তাহলে সেটা প্রবলেম হতে পারে। তো সেটা কিন্তু এখন ডিটেক্ট করার জন্য একটা ফার্টিলাইজ ওভাম থেকেই দেখা যাচ্ছে টেস্ট করে আমি জানতে পারবো যে না এই বেবিটার কোনো জেনেটিক বা অন্যান্য প্রবলেম আছে কি নাই। সেই ক্ষেত্রে আমরা কি করছি, একটা সুস্থ ওভাম ট্রান্সফার করতে পারছি, ওসাইট ট্রান্সফার করতে পারছি। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের চান্স অফ এই অ্যাবনর্মাল বেবি হওয়ার চান্সটা অনেকটা কমে গেল, এবং এটা কিন্তু খুবই রিসেন্ট যেটা চলে এসেছে। এবং এটা ছাড়াও কিছু জেনেটিক টেস্ট চলে এসেছে আমাদের দেশে, যেগুলোর মাধ্যমে যে একদম প্যারেন্ট সাইডে কোনো রকম যদি জিনগত সমস্যা থেকে থাকে, সেগুলোও কিন্তু আগেই ডিটেক্ট করা যাবে। আচ্ছা, আগেই যদি আমি ডিটেক্ট করতে পারি, সেই ক্ষেত্রে আইদার পজিটিভ অর নেগেটিভ ওয়েতে কিন্তু কাপল কাউন্সিলিংয়ে আমাদের জন্য খুবই ভালো হবে। যেমন একটা করার পর যখন কাপল বলল ম্যাডাম এটা কেন আপনি আগে জানলেন না, এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন। তাহলে সেই জিনিসটাও আমার আগেই ডিটেক্ট করে আমরা বোথ সাইড, আই মিন দ্য ডক্টর অ্যান্ড দ্য পেশেন্ট, দুজনেই কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারি। সো এই ক্ষেত্রে আসলে বাংলাদেশে আইভিএফ এর এটাকে আরও উন্নত এবং প্রযুক্তিশীল করার জন্য অনেক কিছু চলে এসেছে, যেটা আসলে ব্যবহারের মাধ্যমে অনেক সাকসেসফুল, ভালো ভালো লাইফ পার্ট দেওয়ার প্রয়াস। আচ্ছা, অর্থাৎ আমরা বলতে পারি যে এই জেনেটিক টেস্টের মাধ্যমে কিন্তু আমরা বলতে পারি যে আইভিএফ বেবিটা আসলে কতটুকু সুস্থ সুন্দরভাবে এই পৃথিবীতে আসতে পারবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আজকে শুধুমাত্র এই আইভিএফ দিবস নয়, আপনি পুরো আইভিএফ সম্পর্কে যে বিস্তারিতভাবে আমাদেরকে বলেছেন, আশা করি যারা নিঃসন্তান দম্পতি তারা আপনার এই কথাগুলো থেকে অনেকটাই উপকৃত হতে পারবে, এবং ট্রিটমেন্ট নিয়ে যে মানুষের কিছু
সামাজিক স্টিগমা আমরা বলতে পারি, মিসকনসেপশন বলতে পারি, সেটা তারা অনেকটাই কিন্তু আমার মনে হয় হ্যাঁ। পরিষ্কার হয়েছে। অসংখ্য ধন্যবাদ দীপা তোমাকে এবং এখন টিভির সকল কর্মচারীকে আজকে আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার সুযোগ করে দিল, এবং একমি নিবেদিত এই প্রোগ্রামটাকে আসলে আমরা সবাই সাধুবাদ জানাই, কারণ এভাবেই আমরা আসলে আমাদের দেশের নিঃসন্তান দম্পতিদেরকে সাহায্য করতে পারবো। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।